28 সালে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা আমি কোনোভাবে মিস দিব না। আমি যেটাই করি সেটাই হচ্ছে শিরোনাম হয়ে যায়। আমি ওনার সাথে সম্পর্ক হওয়ার পরেই আমি শাড়ি পরা শুরু করি, চুল বড় করা শুরু করি। হুসেইন মোহাম্মদ এরশাদের এই যে ট্রাস্ট, এই ট্রাস্টকে আপনি কিভাবে দেখতে চান? আসলে প্রত্যাশা কি? আমি এটা একটা নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই, যেখানে শুধু এরিক শুধু আছে তা না, বঞ্চিত যারা বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও যেন সাহায্য সহযোগিতা করা হয়। এবং মোট কথা কোনো পলিটিক্যাল লোকজন এখানে থাকবে না, যারা এখানে এসে পলিটিক্যাল ফায়দা রাজনীতি মুক্ত একটি রাজনীতি ট্রাস্ট। মুক্ত একটা ট্রাস্ট আমি চাই এখানে, যেন ওই ধরনের মানসিকতা নিয়ে যেন ট্রাস্টটা গঠন করা হয়। এখানে আসলে যারা যুক্ত আছেন তাদের কতজন আসলে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদের প্রভাব থেকে মুক্ত করার জন্য আপনাদের কোনো চেষ্টা আছে কিনা? তারা প্রথমে আসলে ট্রাস্টে লেখা ছিল যে মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 5 জন। তো সেখানে তারা কোনো রুলস রেগুলেশন ফলো করেনি, ফলো না করে তারা 7 জনের একটা কমিটি করেছে আর কি। তো বলতে গেলে এই 7 জনের মধ্যে 6-7 জনই পলিটিক্সে ইনভলভ হয়ে গেছে। তার মানে আপনি যে বলছেন যে রাজনীতি মুক্ত একটি ট্রাস্ট, সেটি আসলে রাজনীতি যুক্ত একটি ট্রাস্ট হয়ে গেছে। রাজনীতি যুক্ত হয়ে গেছে এবং এই ট্রাস্টটা করা হয়েছিল 19 থেকে 21 সাল পর্যন্ত। তো আজকে দেখেন আপনি, সেই 21 সাল শেষ হয়েছে, আজকে 24 সাল, মোট কথা 2 বছরের বেশি আজকে 1 টাকা পয়সা পর্যন্ত আমার সন্তান সে কিছু পাচ্ছে না। তার মানে এটা তো এটির মেয়াদও শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ। এই অবস্থায় আপনারা আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আইনি পদক্ষেপ তো আমরা যে কোনো সময় নিতে পারি, এটা তো আমাদের মানে সাংবিধানিক অধিকার আছে এরিকের। হ্যাঁ, যেমন এরিক মাঝখানে একটা কেস করলো যে এরিকের চেক চুরি করেছে, তো ওটা নিয়ে একটা কেস অলরেডি হয়েছে এবং ধাপে ধাপে আইনগতভাবে যা যা করণীয়। আর ট্রাস্টের মামলা তো খুব বাজে মামলা, এটা তো ভালো মামলা না। তো মানে গতি খুব কম। হ্যাঁ, তো এখানে আমাদের এখানে বিভিন্ন ব্যারিস্টাররা, বিভিন্ন লয়াররা এরিককে সাহায্য সহযোগিতা করছেন। তো তাদের সমন্বয়ে মিলে তারপরে আমরা এগিয়ে যাবেন, তাদের পরামর্শ অনুযায়ী আমরা আসলে ফাইটটা দিব। ট্রাস্টের মূল অফিস কোথায়? ট্রাস্টের মূল অফিস প্রেসিডেন্ট পার্ক। রংপুরে সেটার কোনো সাব অফিস বা কোনো ধরনের সম্পত্তি? না, সাব অফিস নেই রংপুরে, শুধু ওই যে এরিকের পলিটিক্যাল একটা ঠিকানা, যেটা পল্লী নিবাস, ওর বাবা সেটা এরিকের নামেই রেখে গেছে, যেখানে প্রচুর মানুষজন আসে, যোগাযোগ করে। আমরা রিসেন্টলি গিয়েছিলাম দেখা করতে ওখানে, যে কি অবস্থা। তো সারাদিন রাত তো শুধু মানুষই আসছে দেখা করতে এরিকের সাথে, সেটাই আমার সাথে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি বলে ফেললেন। এই যে রংপুরে আপনি যাচ্ছেন, এরিককে নিয়ে যাচ্ছেন, সেখানে শত শত মানুষ আসছে, আসলে তাদের যে কৌতূহল, তাদের যে আগ্রহ, তাদের যে অফুরান ভালোবাসা, এই চিত্র দেখে আপনার কি প্রতিক্রিয়া হয়? আপনি কি বলবেন? আমি এই অফুরান ভালোবাসা দেখে মনে হয় যে এরশাদ সাহেব দেখে যেতে পারলেন না যে তার এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষ আছে, কিন্তু স্পেসিফিকলি যদি বলি রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, যে তার অনুপস্থিতিতে তারা তার সন্তানকে কত ভালোবাসে। এবং তখন আমি মনে করি যে না, রাজনীতি করতে হবে, রাজনীতি একমাত্র আমাদের পথ, রাজনীতি ছাড়া যাবে না, সাধারণ মানুষের জন্য রাজনীতি করব আমরা। এই অবস্থায় আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে রাজনীতিতে কতটা সক্রিয়। আপনি বলছেন রাজনীতি পর্যবেক্ষণ করছেন, আসলে কবে নাগাদ আপনাকে আমরা পুরোপুরি সক্রিয় অবস্থায় দেখবো রাজনীতিতে? আসলে সিচুয়েশনটা এমন হয়ে গেছে জাতীয় পার্টির যে 2-3টা পার্ট হয়ে গেছে। এই 2-3টা পার্টের যখন 2টো পার্ট হয়ে গেছে, মানুষ যখন জাতীয় পার্টিকে নিয়ে যাত্রা পার্টি বলে, বাজে কথা বলে, গালি দেয়, তখন না আমি 3 নম্বর, মানে তখন ওই যে মানে ছাগলের বাচ্চা হতে চাই না, সত্যি কথা বলতে। তখন আমি চুপ হয়ে গেলাম ইলেকশনের সময়, যে না, চুপ করে থাকি, চুপ করে দেখি কি হয়, তাড়াহুড়া করে ইলেকশনটা হতে দিই, এর মধ্যে মাঝখান দিয়ে হইচই না করি। আগামী দিন যদি আমাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার যদি বয়সে যদি আবার কাভার করে, যে হয়তো আমি নেক্সট ইলেকশনের জন্য আমি তখন প্রপার দাঁড়াবো। 28 সালে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা আমি কোনোভাবে মিস দিব না। এরশাদকে আপনি ধারণ করেন, তার স্মৃতিকে আপনি ধারণ করেন, জাতীয় পার্টির যে চেতনা, যে কারণে এই দলটি তৈরি করা হয়েছে, যে আদর্শ, সেটাকে আপনি ধারণ করেন। কিন্তু যখন আপনি দেখেন যে জাতীয় পার্টি বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, সমালোচনা হচ্ছে, বিভিন্নভাবে খারাপ আখ্যা দেওয়া হচ্ছে, বিশেষণে আখ্যা দেওয়া হচ্ছে, তখন নিশ্চয়ই খারাপ লাগে। আপনি বলছেন খুবই কষ্ট লাগে। তো এই অবস্থায় কি আপনার মনে হয় না যে আমি একটু ভূমিকা নেই?
আমি ভূমিকা নিব, নিশ্চয়ই নিব, কিন্তু আমার অপোনেন্ট যখন আমার ফ্যামিলি মেম্বারে দাঁড়ায় যায় তখন হয় কি, ভদ্রলোকের সন্তান, শিক্ষকের সন্তান, তো তখন এই কামড়া কামড়ি জিনিসটা আসলে করতে পারি না আমি। তো সেই জায়গাটায় তখন আমি একটু পজ দিই। তার মানে এখন পর্যবেক্ষণ করছেন, রাজনীতি শিখছেন, আরো বুঝছেন, এবং আপনি তো একটু পরিশীলিত পরিবার থেকে এসেছেন, সাংস্কৃতিক বলয়ে আপনি বেড়ে উঠেছিলেন। যেহেতু বেড়ে ওঠার বিষয়টি আমি উচ্চারণ করলাম, আমি বলতে চাচ্ছি আপনার ছোটবেলার নাম ছিল কিন্তু দিনা। সেই দিনা নাম পরিবর্তিত হয়ে আপনি হয়তো নিজের নাম, মানে আপনার নামটা বিদিশা হলো, দিনা থেকে বিদিশা কিভাবে হলো? দিনা, আমার বাবা আমাকে আদর করে বাবা ডাকতেন, বাবা মা ডাকেন এখনো, বাবা তো নাই। তো বিদিশা নামটা একদিন আমার বাবার কোলে বসে আমি কবিতা শুনতাম, আপনার জীবনানন্দের, বনলতা সেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশা। তো তখন আমি আমার বাবাকে একদিন বললাম, স্কুলে গেলাম, পাড়ার স্কুলে, পাড়ার বাচ্চাদের সাথে যে নিজে যে স্কুলে আমি ভর্তি হয়ে আসলাম, নিজে নিজে ভর্তি হলাম। তখন হচ্ছে ক্লাস বেবি বলে এটাকে, তখন মানে শিশু শ্রেণী। তো বাসায় এসে আমি আমার বাবার কোলে বসে বলতেছে, আমাকে কিন্তু আজকে থেকে বিদিশা ডাকতে হবে, আমার নাম আজকে থেকে বিদিশা। আমার বাবা বলে, কেন মা, কি হয়েছে তোমার? না, আজকে হচ্ছে বাপি, আজকে আমাকে সবাই বাড়িতে তুমি বলে দিবে আমাকে সবাই যেন বিদিশা ডাকে, কারণ আমি নাম চেঞ্জ করে এসেছি। কিভাবে নাম চেঞ্জ হলো? নাম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলে যে ভর্তি হয়ে এসেছি এবং বলে এসেছি আমার নাম হচ্ছে বিদিশা। তখন থেকে আমি আসলে অনেক কারেজিয়াস, আমার বাবা অনেক সৎ সাহসী। তখন বাবার প্রতিক্রিয়া কি ছিল? উনি খুবই বিস্মিত হলেন? আমার বাবার তো গলার মধ্যে ঝুলেই থাকতাম আমি সারাক্ষণ। তো আমি আমার বাবার গলার মধ্যে, বুকের মধ্যে, সবসময় কোলের মধ্যে বসে থাকতাম। আর আমার বাবা আমাকে মনে পৃথিবী একদিকে আর আমি হচ্ছে আরেকদিকে, উনি ওইভাবে আমাকে ভালোবাসতেন। আপনার মেয়েবেলা কেটেছে খুলনায়? না, রাজশাহীতে। খুলনায় কত বছর ছিলেন? খুলনায় বেসিক্যালি খুলনায় থাকা হয়নি। খুলনা আমার বাবা যখন মারা যান এই ডিসেম্বর মাসটায়, 28 ডিসেম্বর, এই একটা বছর খুলনায় আমি থাকি। শেষ সময়টা বাবার আমি আসা যাওয়া করি, আমার বাবার পাশে থাকি, এবং এরই পুরো সময়টাই আমার বাবাকে দেয়, পুরো সময়টা সে তার নানাকে দেখাশোনা করে আর কি। তো খুলনায় কখনোই আমার বড় হয়নি। আমি বাগেরহাটে আমার জন্ম, আমি শুনেছি, কিন্তু বড় হয়েছি আমি রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে, পশ্চিম পাড়ায়। সেই রাজশাহীর কোনো স্মৃতি, আনন্দের স্মৃতি? কত রাজশাহী ক্যাম্পাস মানেই তো মানে আমার আম বাগান আর আমার লিচু বাগান, আর এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলেই হচ্ছে আমার। বিদেশে চলে গেলেন, সিঙ্গাপুর না যুক্তরাজ্যে আগে গেলেন? আগে গেলাম লন্ডনে। সেখানে কত বছর ছিলেন এবং কত সালে? লন্ডনে প্রথমে আমি আমার ও লেভেল এবং এ লেভেল আমি লন্ডনে করি। 86, 87 আমি 85-এ চলে যাই, কিন্তু 86, 87-এ হচ্ছে আমি এক বছরেই আমি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আর কি। তো আমি ছোটবেলায় লেখাপড়ায় খুব একটা ভালো ছিলাম না, কিন্তু পরে যখন বিদেশ চলে যাওয়ার পরে যখন আমার উপর প্রেশার দেওয়া হয়নি লেখাপড়ায়, যে তুমি 5টা সাবজেক্টে পড়তে চাও, 5টা সাবজেক্টেই তুমি পড়ো, তো তখন দেখলাম যে আমি লেখাপড়ায় ভালো হয়ে গেছি অটোমেটিক্যালি। তখন পড়ার প্রতি আমার বেশি বয়সে কনফিডেন্সটা আমার বাড়লো। তো তখন যদিও সবকিছু ইংলিশ আপনার সাবজেক্টে পড়তে হতো আর কি, তারপরেও আমার কষ্ট হয়নি, কারণ আমার ওখানকার পরিবাররা আমাকে খুব বেশি রকমের সাপোর্ট দিয়েছে আর কি। তো ছোটবেলাটা, আমার মেয়েবেলাটা কেটেছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে। লন্ডনে কত বছর ছিলেন? লন্ডনে তো আমি স্কুল লাইফটা পার করেছি। স্কুলে পড়াশোনা শেষ করে আমি সিঙ্গাপুরে চলে আসি। তারপরে সিঙ্গাপুরে আসি যখন, তখন ওখানে 14 বছর থাকি সিঙ্গাপুরে। এই 14 বছরের মধ্যে আমাকে, যেহেতু লন্ডনে আমার শ্বশুর বাড়ি, আগের শ্বশুর বাড়ি, তো হ্যাঁ, তো লন্ডনে আর ভিয়েনাতে তখন আমি রিসার্চ করছিলাম, ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়ামের আন্ডারে আমি কাজ করছি, আর হচ্ছে ফ্যাশনের উপরে পড়াশোনা করেছি, আর হচ্ছে আপনার এইদিকে প্যারিসে লেখাপড়া করছি। তো সবকিছু মিলিয়ে আসলে সিঙ্গাপুর, প্যারিস, লন্ডন, মানে তার মানে আপনার পাশ্চাত্য মোটামুটি জানা হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি বলতে পারেন আপনি। আমি ইউরোপিয়ান ধাঁচের মানুষ, কিন্তু তারপরেও আমি ভিতরটা আমার খুব, আমি বাঙালি ছিলাম। এবং হোসেন মোহাম্মদ এরশাদের সংস্পর্শে এসে আরো বাঙালিয়ানা শিখলেন? জি, অবশ্যই। আমি ওনার সাথে সম্পর্ক হওয়ার পরেই আমি শাড়ি পরা শুরু করি, চুল বড় করা শুরু করি, নাক ফুটানো, উনি আমার নাক ফুটিয়ে দিয়েছিলেন প্রথম, বাঙালি নারীর মতো। হ্যাঁ, সেই জিনিসগুলো তো
আস্তে আস্তে আমরা রপ্ত কালচারটা করেন। ডেভেলপ করি। বিদেশের যে স্মৃতিগুলো সবকিছু নিয়ে আপনি একটি বই লিখেছিলেন, শত্রুর সঙ্গে বসবাস। সেটির সর্বশেষ হালনাগাদ করছেন কিনা বা আরো নতুন বই লিখছেন কিনা আপনি? লেখালেখি সবসময় করি, প্রতিদিন অন্তত একটা দুটো কবিতা লিখি। কবিতা লেখাটা এখন প্রতিদিন? আজকাল প্রায় প্রতিদিনই কবিতা লেখা তার হয় মানে আমার। আমরা এখন শিরোনাম করতে পারবো সংবাদপত্রে, বিদিশা প্রতিদিন কবিতা লেখেন। আমি যেটাই করি সেটাই হচ্ছে শিরোনাম হয়ে যায়। হ্যাঁ, তো কবিতা লিখি যেহেতু আমার বাবা মারা যাওয়ার পরে আব্বার একটা কবিতা ছিল কঙ্কালে অলংকার। তো এই কবিতাটা আমি ছোটবেলা বুঝতাম না, কিন্তু যেদিন আমার বাবা মারা গেছে ওই দিনকেই আমার মনে আছে খুব একজন নামকরা, বাংলাদেশের খুব নামকরা একজন সাংবাদিক তো আমাকে এই কবিতাটা পাঠায়, বলো তোমার বাবার সব থেকে বিখ্যাত কবিতাটা এটা। আপনার বাবার সঙ্গে ওনার সম্পর্ক ছিল? হ্যাঁ, অনেকেরই ছিল, অনেকেই ফোন করেছে, সবাই ফোন করেছে দেশ বিদেশ থেকে। আমি নিজেই অবাক হয়ে গেছি, এত 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 ফোন, এত রেসপেক্ট করতেন ওনাকে সবাই ওনাকে। তো আমার বাবার এই কবিতাটা যখন আমি পড়ি তখন দেখি আমি আর পড়তে পারছি না, আমার চোখ ঝাপসা হয়ে গেছে, আমি পাগলের মতো চিৎকার করে কাঁদছি। ওই কবিতার যে নির্যাস, যে সারাংশ, সেটা কি ছিল? মানে তুমি কঙ্কালে অলংকার দিও, মানে আমি যখন মারা যাব তখন তুমি আমাকে সম্মান দিও আর কি, বেঁচে থাকতে তো তুমি আমাকে সম্মান দিবা না। মানে ঠিক যেটা সাহিত্যিকদের জন্য হয় এদেশে, সমস্ত সাহিত্যিকরা মারা যাওয়ার পরে তাদের 21-এর পদক পান, 21-এর পুরস্কারগুলো পান, তারা সম্মানিত হন। জীবিত কেউ অবস্থায় নিতে পারে, যেমন কেউ সাদি ভাইয়ের মতো শিল্পী যেমন নিতে পারেন নাই। আমার বাবা কবি আবু বকর সিদ্দিক, উনি নিতে পেরেছেন, উনি জীবনে কখনো কোনো কিছু নিয়ে কমপ্লেন করেননি, অভিযোগ ছিল না, কোনো অভিযোগ তার জীবনে কোনোদিন ছিল না। এবং আমার মনে হয় তেমন অভিমানও ছিল না। হয় না, তার কোনো অভিমান ছিল, উনি অভিমানী ছিলেন, অবশ্যই অভিমানী ছিলেন, হ্যাঁ অনেক অভিমানী মানুষ ছিলেন, কিন্তু উনি কখনো কাউকে এটা প্রকাশ করতেন না, বলতেন না। যেমন আমার বাবা যখন মারা যান ওই শেষ মুহূর্তর একটা দুটো আমার কাছে মনে পড়ে স্মৃতিগুলো, যে আমি যখন আমি কিভাবে বাবাকে বলবো যে তুমি এখন আইসিইউতে যাচ্ছি, তোমাকে বিদায় দিচ্ছি, তুমি আর ফেরত আসবে না, এই কথাটা তো আমি বলতে পারছিলাম না। তো আর ওনাকে তো আমার কলমা পড়াতে হবে, তো আমি ওনার কানের কাছে এসে বলছি, বাপি আপনি কলমা পড়েন, কলমা পড়লে আপনি সুস্থ হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ফিরাই দিবে, আপনি আশান্বিত করা। হ্যাঁ, আশান্বিত করা, আপনি ফেরত চলে আসবেন আমার কাছে। তখন আমার ভাই বোনরা সবাই ব্যস্ত ছিল, বিভিন্ন দেশে তারা থাকে, কেউ আসতে পারেনি ওই সময়টায়, একমাত্র আমি ছিলাম তার পাশে। তখন আমার বাবা আমাকে আমার গালের সাথে গালটা জোরে যেরকম করে চেপে ধরলেন, মানে চেপে ধরে উনি কি হ্যাঁ বললেন নাকি উনি কি বললেন নাকি উনি একমত হলেন যে হ্যাঁ মা তোমার কথাই ঠিক, বা আমি তোমার কাছে ফেরত আসবো। তো ওই জিনিসটা নিয়ে এখন আমি বাঁচি, আমার প্রতিটা দিন, হ্যাঁ এই স্মৃতিটা নিয়ে। আর ওনাকে মারা যাওয়ার সময় উনি যখন মেশিন গুলো বন্ধ করে দিবে তখন ডাক্তাররা ফোন করে আমাকে বলছে তাড়াতাড়ি কোথায় আসছেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তার মানে ঘটনা নেগেটিভই ঘটলো। হ্যাঁ, তো তখনও আমি বুঝি নাই ভোরবেলা যে এরকম উনি চলে যাচ্ছেন, তখন হচ্ছে আমাকে বললো যে পানিটা, জমজমের পানিটা রেখেছি, পানিটা দেন। আমি যখন পানিটা আমার বাবার মুখে দিলাম, আমার বাবার গলা দেখলাম যে ঢোকগুলো গিললো, আমার দেওয়া পানিটা, শেষ পানিটা সে গ্রহণ করেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো নিয়েই এখন আমার বেঁচে থাকা। কখনো হাসছি আমি, কখনো আমি কাঁদছি, কখনো আমি পাগলের মতো চিৎকার করছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে আমার বাবা চলে যাওয়া মানে আমার পৃথিবীটা ওই দিনকেই শেষ হয়ে যাবে, স্টপ হয়ে গেছে, মানে এরপরে বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আপনি এই যে প্রতিদিন কবিতা লিখছেন, সেই কবিতা লেখার ক্ষেত্রে কিন্তু আপনার বাবার সেই যে অনুপ্রেরণা, বাবার স্মৃতি, এগুলো নিশ্চয়ই কাজ করছে। হ্যাঁ, অফকোর্স, আমার তো মনে হয় যে হ্যাঁ হয়তো উনি পড়তে পারলেন না, উনি হয়তো পড়তে পারলেন না বা পড়তে পারবেন না, কিন্তু উনি জানবেন, উনি হয়তো যেখানে আছেন সেখান থেকে ওনার দোয়াটা আছে আমার সাথে, কারণ আমি শেষ সময়টা ওনার পাশে থাকতে পেরেছি, ওনাকে আমি শেষ সময়টা খাওয়াতে পেরেছি, দেখে রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম, কথার পিঠে কথা লাগিয়ে কিভাবে কথা বলতে হয় সেটি আমরা দেখলাম। বিদিশা এরশাদ একজন কবির কন্যা, তিনি নিজেও কবি এবং তিনি রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন। আমরা তার সাফল্য কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন।